নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। দল সিদ্ধান্ত নেবে, আমি নয়, উত্তরসূরি নিয়ে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব কার্যত মেনে নিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করলেন অসন্তোষ। মুখ্যমন্ত্রীর একটি পোস্ট, সরকার সুবিচার নিশ্চিত করেছে, এত দ্রুত সাজা রাজ্যের প্রথম পুলিশ কর্তার। জঞ্জালের শহরের তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। রেবন্ড রেড্ডির মন্তব্যে প্রতিবাদ ফিরহাদের। আরজি করের থ্রেড কালচার নিয়ে গত 2 বছরের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এরকম আরও বিস্তৃত খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। তৃণমূলের প্রবীণ নেতা এবং যুবদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরসূরি কে হবেন সেই সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত দলই নেবে। নেতৃত্বের পরবর্তীতে যৌথভাবেই নেওয়া হবে সেই সিদ্ধান্ত। শুক্রবার একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দলে তার ব্যক্তিগত আধিপত্যের বিষয়কে কার্যত উড়িয়েই দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আমি দল নই, দল হলো আমরা। এটি একটি যৌথ পরিবার, সিদ্ধান্তগুলি সম্মিলিতভাবেই নেওয়া হবে। তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মমতা পাল্টা প্রশ্ন দিয়ে প্রশ্নটি সরিয়ে দেন, আপনার উত্তরসূরি কে? তিনি স্পষ্ট করতে গিয়ে জানান, তৃণমূল একটি সুশৃঙ্খল দল, সেখানে কোনো ব্যক্তি কোনো শর্তই দেবে না। তার কথায় দল জনগণের জন্য কোনটি সেরা তা নির্ধারণ করবে। আমাদের বিধায়ক, সংসদ এবং বুথ কর্মী রয়েছে, এটি একটি যৌথ প্রচেষ্টা। দলের পুরনো বনাম নতুন নিয়ে বিতর্কের বিষয়ে মমতা একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রেখে বলেন, সবাই গুরুত্বপূর্ণ। আজকের নবগত আগামীকালের অভিজ্ঞ হবেন। যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরাধিকারী পরিকল্পনা ঘোষণাই করেননি। মমতা এই বক্তব্যটি পুরনোদের সঙ্গে নবীনদের একটি সংঘর্ষের মধ্যে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের সাধারণ সম্পাদক। 2019 সালে তৃণমূল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বলে, কিছু কৌশলবিদ ঘরে বসে জরিপ করে এবং পরে সেইগুলি পরিবর্তন করে। তারা জিনিসগুলি সাজাতে পারে কিন্তু ভোটারদের টানতে পারে না। বুথ কর্মীরাই জানে, যারা গ্রাম এবং লোকেদের কর্তৃপক্ষ নির্বাচনে জয়ী হয় তিনি যোগ করেন, তারা কারিগরদের মতো কাজ করে থাকে। অর্থের বিনিময়ে তাদের কাজ, কিন্তু তারাই জিতছে না। তার হাত ধরেই ইন্ডিয়া জোটের নামকরণের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রয়োজনে বাংলায় বসেই ইন্ডিয়া জোট চালনাও করতে পারেন তিনি। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের গতি প্রকৃতি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নন, এই দিকে তার বক্তব্য এইরকমই একটি স্পষ্ট ধারণা। একই সঙ্গে আঞ্চলিক দলগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এমনও যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম, তাহলে সেই জোট যেইভাবে একজোট হতে পারছে না সেই বিষয়ে আমি কি করতে পারি? মুখ্যমন্ত্রীর কথায় জোট রাখতে পারছে না তো আমি কি করব? আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না। যারা নেতা তাদের এইটি দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক এবং জাতীয় দলের যোগাযোগ রয়েছে, আমি সেই সম্পর্ক বজায় রেখেছি। এই দিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় কথায় প্রকাশ পেয়েছে, জোটের অনেকেই তাকে ঠিকমতো পছন্দ করেন না। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, যারে দেখতে নারী তার চলন ব্যাকা। আমরা এই প্রবাদটি অনেকেই শুনেছি। অনেকেই আমাকে দেখতেই পারেন না, তবে আমি দায়িত্ব পেলে এইটুকু বলতে পারি, যদিও আমি তা চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করব, কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এইটুকু আমি মনে করি, এখানে বসেও আমি একটা ইন্ডিয়া জোট চালিয়ে যেতে পারি। সাম্প্রতিক উপনির্বাচনে মহারাষ্ট্রের ইন্ডিয়া জোট ধারাশায়ী হওয়ার পর থেকেই জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
বিশেষ করে সংসদের অধিবেশনের সময় যেভাবে ইন্ডিয়া জোটকে এড়িয়ে আম আদমি পার্টি বা সামাজিক পার্টির সঙ্গে সমন্বয় রক্ষা করেছেন এবং রক্ষা করে চলেছেন তৃণমূল কংগ্রেস, সেখানে কেউ বলতে শুরু করেছিল তাহলে কি ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের ফাটল ধরেছে। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট হলো জোট নেতৃত্বের আচরণ তিনি ভালোভাবে দেখাচ্ছেন না। মহারাষ্ট্র নির্বাচন নিয়েও মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। বলেন, বিজেপির কাজ হলো দেশের বিভাজন তৈরি করা। ভোটের হারের জন্য ভুল অনেকেরই রয়েছে। ভোট কাটাকাটিও একটি বড় ঘটনা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মহারাষ্ট্রে সুতোর উপরে ঝুলছে বিজেপি। দল ভেঙে যাদের নেওয়া হয়েছিল তাদের দুটো গ্রুপে সমর্থন আপাতত সরকার চলছে। ব্যক্তিগতভাবে আমি বলবো এই সরকার কতদিন টিকবে তা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এইদিকে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচারের প্রতিক্রিয়া শুরু হয়নি। এইদিকে রাজ্যের পুলিশের তদন্তে জয়নগরের নাবালিকা ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় মাত্র 2 মাসে দোষী সাব্যস্ত হল মোস্তাকিন সর্দার। বৃহস্পতিবার বারুইপুরের মহকুমা আদালতে তাকে মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা করা হয়। এই ঘটনায় রাজ্যের পুলিশ এবং তদন্তে জড়িত সবাইকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর জয়নগর লিখে পোস্ট করা হয়েছে। পুলিশের শীর্ষকর্তা সুপ্রিম সরকার সাংবাদিক বৈঠক করে তদন্ত কিভাবে এগিয়েছেন তা বিশ্লেষণ করলেন। তার কথায়, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রায় নজিরবিহীন। মাত্র 62 দিনে বিচার, এর আগে পশ্চিমবঙ্গের কোথাও হয়নি জোর দিয়ে জানান তিনি। এই রায় ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, 4 অক্টোবর জয়নগরের একটি নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় ঘটেছিল। এই ঘটনা ঘটার মাত্র 62 দিনের মধ্যে আজ দোষীকে মৃত্যুদণ্ডের সঙ্গে আদেশ শুনিয়েছে বারুইপুরের পাকশো আদালত। সদ্য এই ঘটনার 2 মাস অতিক্রান্ত হয়েছে। এর মধ্যেই দোষী সাব্যস্ত করা থেকে মৃত্যুদণ্ড সাজা শোনানোর ঘটনা রাজ্যের ইতিহাসে এর আগে কোথাও হয়নি। এর জন্যই রাজ্যের পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এই দূরদূরান্ত সাফল্যের জন্যই আমি রাজ্যের পুলিশকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়া যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও তিনি উল্লেখ করেন। নারী নির্যাতনের ঘটনায় সরকার 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিচারের দেরি বা অস্বীকার নয়, সরকার সুবিচার নিশ্চিত করেছে ইতিমধ্যেই। এই দিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটি অনুষ্ঠানে দূষণ প্রসঙ্গে বলতে গিয়ে মন্তব্য করেন, জঞ্জালময় শহরের তালিকা করলে দেশের প্রথম দিকে কলকাতার নাম আসে। এই মন্তব্যের সমালোচনা করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরায়নের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, রেবন্ত রেড্ডি কি বললেন তার দরকার নেই, এখানকার মানুষ কি বলছে সেটাই বড় বিষয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একটি জনসভায় দেশের দূষণ প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে মেট্রোপলিটন সিটিগুলির অবস্থার বর্ণনা দেন। দিল্লি নিয়ে নানান কথাও বলেছেন তিনি বোঝান যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই সমস্ত মহানগরের পরিস্থিতির তুলনায় হায়দ্রাবাদ অনেকটাই ভালো জায়গায় আছে। সেই বিষয় তুলে ধরতেই বোঝাতে গিয়ে তিনি জঞ্জালময় প্রসঙ্গটি করেছেন। যদি দেশের একাধিক জঞ্জালময় শহরের মধ্যে নাম লেখাতে হয় তাহলে কলকাতার নাম সবারই উপরের দিকে থাকবে। রেবন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের পুর ও নগরায়নের দপ্তরের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই দিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তিনি কোনোদিন আসেননি কলকাতায়, কিন্তু আপনি তো কলকাতার বাসিন্দা, তাহলে আপনি প্রতিবাদ করলেন না কেন? বরেন্দ্র রেড্ডি কি বলল তার সার্টিফিকেট আমার দরকার নেই, আমরা মানুষ কি বলছি সেই সার্টিফিকেটের দরকার। মেয়র আরও বলে, সেটা হলো 144 ওয়ার্ডে 134টি আসন দিয়ে মানুষ বলেছে তৃণমূল ভালো কাজ করছে, তাই তাকে আবারও ভোট দিলাম। এখানে কলকাতায় 11টি আসনে 11 জন বিধায়ক, এখানে 2 জন সংসদ। কলকাতা পরিষ্কার আছে বলেই না ভোট দিয়েছে। কলকাতা এখন পরিচ্ছন্ন শহর। জানি না কোথা থেকে কি বলেছে, হয়তো বিজেপির কোনো একটি ফান্ড নিতে হবে, তাই সন্তুষ্ট করতে এসেছিলেন তিনি।
আরজি করের হুমকি সংস্কৃতি থ্রেট কালচার নিয়ে হাসপাতালে যাবতীয় নথি এবং তথ্য চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আরজি কর হাসপাতালে থ্রেট কালচার নিয়ে গত 2 বছরে কী অভিযোগ এসেছিল, হাসপাতালই বা কী পদক্ষেপ নিয়েছে, মুখ বন্ধ খামের রিপোর্ট চাইলেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি হবে 16 ডিসেম্বর। আরজি কর হাসপাতালের তরফে আইনজীবী সুমন সেনগুপ্ত এদিন জানান, হাসপাতালের এনএমসি গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল। সেই মতোই কলেজের কাউন্সিলের কাছে সুপারিশ করা হয়েছিল 51 জনকে সাসপেন্ড করে দেওয়ার। ইতিমধ্যে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলার শুনানি হয় পুজোর ছুটির পর। সুমন সেনগুপ্ত তাদের বক্তব্য জানাতে সময় চান। তারপরে শুক্রবার শুনানিতে বিচারপতি যাবতীয় নথি এবং তথ্য তলব করেন। অন্যদিকে বর্ধমানের মেডিকেল কলেজে থ্রেট কালচার ও র্যাগিংয়ের বিরুদ্ধে হাসপাতালের কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছিল সেই ব্যাপারে কী রুল প্রয়োগ করা হয়েছিল তাও জানতে এই দিন চান বিচারপতি। এই দিন হাসপাতালের কর্তৃপক্ষ রিপোর্ট দিলেও তাতে অসন্তুষ্ট হয়ে বিচারপতি ফের রিপোর্টের তলব করেছিলেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 11 ডিসেম্বর। বর্ধমান মেডিকেল কলেজে র্যাগিংয়ের অভিযোগে 7 জন পড়ুয়াকে কলেজের হোস্টেলে ঢোকা এবং ক্লাস বন্ধ করার অভিযোগে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিচারপতি জয় সেনগুপ্ত যদিও আগের নির্দেশে ওই ছাত্রদের ক্লাস করতে এবং পরীক্ষায় বসতে দিতে নির্দেশ করেছেন। একই সঙ্গে হাসপাতালের কাছে রিপোর্টে তলব করা হয়েছে। এইরকমই আরও বিস্তৃত খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।